আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। মালয়েশিয়ায় অভিযান চালিয়ে 1.5 কোটি টাকার ইয়াবা উদ্ধার, বাংলাদেশি সহ 3 জনকে গ্রেপ্তার। কুয়েতে আটক সংসদ সদস্য পাপুলের পক্ষে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাফাই, রাষ্ট্রদূত পরিবর্তনের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলী রিয়াজ আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশি স্টাডিজের প্রেসিডেন্ট নির্বাচিত। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মালয়েশিয়ার রাজধানী সানোয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 3 জনকে 1.5 কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রাজধানীর সুবাং জয়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সুবাং জয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত 8:30টায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 20 প্যাকেট ইয়াবা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি, যার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। এ সময় তাদের কাছ থেকে নগদ 10,000 মালয় রিঙ্গিত উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য মালয় রিঙ্গিতে 8 লাখ অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,60,00,000 টাকা। গ্রেপ্তার হওয়াদের ইউরিন পরীক্ষা করে 2 জনের ড্রাগ পজিটিভ পাওয়া গেছে। এ সময় 2টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এদিকে মালয়েশিয়ায় নিয়োগদাতা পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। সোমবার অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। জানা যায়, মালয়েশিয়ার সরকার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যে সমস্ত কোম্পানি বন্ধ হয়েছে বা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে, সে সমস্ত কোম্পানির বিদেশি কর্মীদের একই সেক্টরে নিয়ম অনুযায়ী কোম্পানি বা নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ প্রদান করেছে। এই কর্মী পরিবর্তন প্রক্রিয়া বর্তমান নিয়োগকারী কোম্পানির নিয়োগকর্তা এবং নিয়োগ দিতে ইচ্ছুক কোম্পানি বা নিয়োগকর্তা উভয়ের মধ্যে চুক্তি করে যৌথভাবে মালয়েশিয়ার সরকারের লেবার ডিপার্টমেন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পাদন করবে। বাংলাদেশি কর্মী এককভাবে কোম্পানি পরিবর্তনের উদ্যোগ গ্রহণ না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই সমস্ত কোম্পানির নামে ভিসাধারী বাংলাদেশি কর্মীগণ হাইকমিশনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। অন্যদিকে চলতি বছরে নতুন করে আর কোনো বিদেশি কর্মী নেবে না মালয়েশিয়া। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভান জানান, চলতি বছরের শেষ নাগাদ কোনো বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে না। সোমবার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড গঠন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন মানব সম্পদ মন্ত্রী। মানব সম্পদ মন্ত্রী বলেন, তবে এ বিষয়ে বিদেশিরা ভ্রমণে আসতে পারবেন। দেশে এখন প্রায় 2 মিলিয়ন বিদেশি কর্মী রয়েছেন। আমরা চাকরির সুরক্ষায় স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কর্মী বাহিনীতে বিদেশি কর্মীদের হ্রাস করার চেষ্টা করি। সারভানান আরও বলেন যে স্থানীয়দের সহায়তা করার ক্ষেত্রে এটি কার্যকর ছিল কিনা তা মন্ত্রণালয় বছরের শেষ দিকে এই পদক্ষেপের মূল্যায়ন করবে। সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকারের তদন্তে যেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে, সেখানে তার পক্ষে সাফাই গিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয় তার লেখা এমন একটি চিঠি হাতে পেয়েছে, যেখানে পাপুলের বিরুদ্ধে প্রকাশিত খবরগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রাষ্ট্রদূত। এর মধ্যে রাষ্ট্রদূত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব না থাকলেও তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করবে রাষ্ট্রীয় সংস্থাগুলো। তদন্ত বের হয়ে আসছে একের পর এক তথ্য। অর্থ পাচার, ঘুষ কেলেঙ্কারি সহ নানা অভিযোগে অভিযুক্ত সংসদ সদস্য কাজী পাপুলের কাছ থেকে অবৈধ সুযোগ নেওয়া কুয়েতের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের নাম বের হয়ে আসছে দেশটির তদন্তে। শুধু মানব পাচার নয়, গ্রেপ্তারকৃত পাপুলের বিরুদ্ধে 5টি অভিযোগের তদন্ত করছে এখন কুয়েতের গোয়েন্দা সংস্থা। দুবাই বিমানবন্দরে বা বাইরে ভ্রমণকারী নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য নতুন প্রোটোকল ঘোষণা করেছে। নতুন ঘোষণাটি করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে যাত্রী বিমান পরিবহনে বিশ্বব্যাপী বিধিনিষেধের পর আবারও মানুষকে তাদের ভ্রমণ পরিকল্পনা শুরু করতে দেবে। সোমবার দেশটির সুপ্রিম কমিটি বলেছেন যে তারা দুবাইয়ে ইস্যু করা রেসিডেন্সি ভিসাধারী বিদেশি নাগরিকদের দুবাইয়ে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে নাগরিক এবং বাসিন্দাদের যে কোনো বিদেশ দেশ
ভ্রমণ করার অনুমতি দেবে। তবে গন্তব্য দেশগুলি যদি তাদের গ্রহণের জন্য সম্মত হয়, তবে তারা যে দেশগুলি ঘুরে দেখছে তাদের দ্বারা বর্ণিত সতর্কতামূলক ব্যবস্থাগুলি পর্যবেক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। বিশ্বব্যাপী করোনার মহামারীর কারণে সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে এবারের হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। এতে আরও বলা হয়, করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে এবারের হজ। এতে কেবলমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবে। নতুন করে কেউ হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবে না বলেও জানানো হয় এই প্রতিবেদনে। করোনার কারণে এবারের হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এলো এমন সিদ্ধান্ত। সম্প্রতি মক্কার প্রায় 1500 মসজিদ খুলে দেওয়ার পরেই হজ নিয়ে আশার আলো দেখতে শুরু করেন দেশটির সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলী রিয়াজ আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি আগামী 1 অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। আমেরিকার ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট পদের মেয়াদ 4 বছর। প্রসঙ্গত, আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ হল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান যা বাংলাদেশ এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করে। বর্তমানে AIBS এর সদস্য 25টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আছে ইউনিভার্সিটি অব শিকাগো, কর্নেল ইউনিভার্সিটি, অস্টিন ইউনিভার্সিটি অব টেক্সাস, জন হপকিন্স ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কেলে। বাংলাদেশের 24টি বিশ্ববিদ্যালয়ের সাথে AIBS সমঝোতা স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রাক ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। বাহরাইনে করোনা পরিস্থিতি শুরু থেকে রমজানের মধ্যে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের পরিকল্পনার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শরীয়তপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের সমন্বয় ও সহযোগিতায় উপহার সামগ্রী বাহরাইনের রাজধানী মানামায় ত্রাণ বিতরণ করা হয়। বাহরাইন প্রতিনিধি জানান, এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নূর, দূতাবাস কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার, শরীয়তপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালাম খান, বেলায়েত মাতব্বর, সেকান্দার খালাসি সহ আরও অনেকে। দর্শক, প্রবাসের আরও খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি সংযুক্ত হব কুয়েতে। আমাদের সাথে সংযুক্ত হবেন কুয়েত থেকে এই জাবেদ। আমরা জানার চেষ্টা করব কুয়েতের বর্তমান করোনা পরিস্থিতি ও সেখানকার বাংলাদেশিদের অবস্থান সম্পর্কে। আহমেদ জাবেদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি কুয়েত থেকে। আমাদের সাথে সংযুক্ত হবেন আহমেদ জাবেদ। আমরা কথা বলবো তার সাথে সেখানকার করোনা পরিস্থিতি সহ বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে। আহমেদ জাবেদ, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? জি, আসসালামু আলাইকুম। আরিফ ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাইবো যে ঠিক এই মুহূর্তে কুয়েতের করোনা পরিস্থিতি কি, এবং সেখানে আপনারা যারা বাংলাদেশি প্রবাসীরা অবস্থান করছেন তারা এই করোনা পরিস্থিতির ভিতরে কিভাবে জীবনযাপন করছেন? ধন্যবাদ আরিফ ভাই, এবং ধন্যবাদ জয়যন্ত্র টেলিভিশনকে। আসলে আপনারা গুরুত্বপূর্ণ অনেক ভূমিকার একটি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতেন। এর জন্য কিন্তু আপনারা জয়যাত্রা পরিবার ভূয়সী প্রশংসা দাবিদার। প্রথমেই কিন্তু এই বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আর আপনারা নিশ্চয়ই জানেন যে কুয়েতে প্রায় 3.5 লক্ষ প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন। সম্প্রতি যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কিন্তু কুয়েত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে কিন্তু আসলে যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন যে কুয়েতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 40,000 দাঁড়িয়েছে, এবং আজকে এ পর্যন্ত আপনার সুস্থতা লাভ করেছেন 534 জন, মোট সুস্থতা লাভ করেছেন 32,304 জন।
আমি বাংলাদেশিদের বিষয়টা বলতে চাই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত 4,000-এর অধিক প্রবাসী বাংলাদেশি, এবং এই ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন এরকম প্রায় 40 জনেরও বেশি। করোনা পরিস্থিতিতে আসলে কুয়েত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বের সবগুলো দেশে আপনি নিশ্চয়ই জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, কারফিউ, লকডাউন। একেবারে শুরুর দিকটাতে কিন্তু কুয়েতে 2টি এলাকাকে লকডাউন ঘোষণা করা দেওয়া হয়েছিল, তারপরে টোটাল কুয়েতকে কারফিউ ঘোষণা করা হয়েছিল 11 ঘন্টা, তারপর 12 ঘন্টা, তারপর 16 ঘন্টা, এখন সব কারফিউ 10 ঘন্টায় নিয়ে আসা হয়েছে। এবং লকডাউনের ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন যে প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোই কি কিন্তু আসলে তারা ধাপে ধাপে লকডাউনের এই সময়সীমা বাড়াচ্ছেন 2 সপ্তাহ করে। এখন 3টি এলাকায় লকডাউন চলছে, যে 3টি এলাকায় আমাদের বেশ অধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন, মাহফুলা, জিলিব আল শুয়েক এবং পরওয়ানি এলাকা। আর কুয়েতের করোনা পরিস্থিতি আরেকটি বিষয় আপনাকে বলি যে আসলে প্রতিদিন গত 7 থেকে 10 দিন আগ থেকে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি যে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যাই কিন্তু বেশি। তো তাতে প্রতীয়মান হচ্ছে যে কুয়েতে করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে কিন্তু উন্নতি হচ্ছে। আরিফ ভাই, যে আমি জানতে চেয়েছি যে বাংলাদেশি যারা আপনারা সেখানে অবস্থান করছেন এ পর্যন্ত আপনার তথ্য মতে বাংলাদেশিরা আক্রান্ত বা মৃত্যুর সংখ্যা, এবং সেখানে যারা আপনারা অবস্থান করছেন ঠিক এই করোনা পরিস্থিতি, বিশ্বময় যে করোনা পরিস্থিতি বিরাজ করছে, সেই করোনা পরিস্থিতিতে আপনারা কিভাবে আপনাদের স্বাভাবিক কাজকর্মগুলো চালিয়ে নিচ্ছেন? আপনি নিশ্চয়ই জানেন যে করোনা ভাইরাসের এই সময়টাতে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের অনেকগুলি দেশের পাশাপাশি কিন্তু কুয়েতেও কিন্তু আমরা যেটা দেখেছি স্থানীয় পত্রিকা এবং স্থানীয় গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে যে অনেক প্রবাসীরাই কিন্তু কর্মহীন হয়ে পড়বেন। তার পাশাপাশি কিন্তু ব্যবসা বাণিজ্যে এই যে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ, তাতে করে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু এক ধরনের স্থবিরতা দেখে দিচ্ছে। ফলে একদিকে আমাদের প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়বেন, আর আরেকদিকে ছোটখাটো ব্যবসা যারা খুব কষ্ট করে দাঁড় করিয়েছেন তারাও কিন্তু অনেকটা শেষ পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু একেবারে খুব আবার আগের মতো করে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য একেবারে দাঁড় করাতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। এক্ষেত্রে কুয়েত সরকারের গণমাধ্যমে প্রকাশ করে যে প্রায় এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত কম করে হলেও কিন্তু অভিবাসীদের একটা সংখ্যা তারা দিয়েছেন, প্রায় 3 লাখেরও অধিক অভিবাসীরা কর্মহীন হয়ে পড়বেন। আর আমি আর একটু আগেও আপনাকে বলেছিলাম যে এই করোনা ভাইরাসে এ পর্যন্ত 4,000-এর অধিক বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন এবং 40 জনের অধিক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তো এখন এখন এই যে আপনি বলছেন যে অনেকগুলো মানুষ যারা কর্মহীন হয়ে পড়ছে এবং ভবিষ্যতে আরও যে প্রভাব পড়ছে করোনা পরিস্থিতি তার কারণেই হয়তো তারা বেকার হবে এবং অনেকেই কর্মহীন অবস্থায় থাকবে। তো এই যে একটা বিশাল সংখ্যা কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা বেকার অবস্থায় পড়বে, তাদের নিয়ে আসলে সরকারের দূতাবাসের পক্ষ থেকে কি ধরনের পরিকল্পনা করা হচ্ছে, বা সেখানে কমিউনিটি, বাংলাদেশির কমিউনিটি যারা আছেন তারা কি ধরনের পরিকল্পনা করছেন? আসলে প্রতীয়মান বা দৃশ্যমান হচ্ছে না যে কুয়েত দূতাবাস বাংলাদেশ থেকে, আর এরকম পরিস্থিতিতে আসলে খুব চটজলদি যে একটা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সেটাও কিন্তু আসলে সম্ভব না। আমি রিসেন্টলি এই যে করোনা পরিস্থিতির কারণে কিন্তু অনেক যারা কর্মহীন হয়ে পড়ার বিষয়টি আপনাকে বললাম, তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি কোম্পানি অপরিশোধিত বেতন, আকামা জটিলতা, তারপরে খাদ্য সংকট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক গণমাধ্যম কথা বলেছে। এই বিষয়গুলো কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু প্রকট হচ্ছে। এতে করে কিন্তু একটা সময় অদূর ভবিষ্যতে হয়তো বা এখানে বিরাট একটা সমস্যার মোকাবেলা আমাদের করতে হতে পারে। ফলেই কিন্তু আমি কুয়েত বাংলাদেশ দূতাবাসে এ নিয়েও কিন্তু খুব বেশি করে আলাপ না করলেও যখনই সময় পেয়েছি, যখনই ওনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, তখনই কিন্তু প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বাদ দিয়ে তারা সমস্যাগ্রস্ত হয়েছেন, কর্মহীন হয়ে পড়বেন, এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। ওনারা যেটা আমাকে বলেছেন যে ওনাদের সাধ্য সামর্থ্য মতো যেসব করণীয় সেগুলো ওনারা করে যাচ্ছে। তবে যে বিষয়টি বলতে চাই, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সরকারকে এই যে প্রবাসীদের আকামাহীন হয়ে পড়ার পরে বা কর্মহীন হওয়ার পরে আকামা জটিলতা, খাদ্য সংকট, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ সরকার খুব গুরুত্ব দৃষ্টিতে দেখতে হবে। তা না হলে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে কর্মহীন হয়ে পড়বেন, তাতে গেলেও কিন্তু একটা সময় বড় একটা সমস্যার মোকাবেলা করতে হবে আমাদের বাংলাদেশকে। জি। তো এই পরিস্থিতিতে আসলে যারা বেকার হচ্ছে বা যারা ভবিষ্যতেও এই প্রভাবের কারণে, করোনার প্রভাবের কারণে বেকার হবে, আপনি
কি বলেন, তাদের জন্য কোনো ধরনের সেখান থেকে কোনো ব্যবস্থা করা যায় কিনা, এবং যারা আপনি বলছেন যারা আকামার সমস্যা বা অন্যান্য যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো দূতাবাসের পক্ষ থেকে কতটুকু সম্ভব সেগুলোকে এই মুহূর্তে সমাধান করা, বা এই ধরনের কোনো উদ্যোগ আপনারা কোনো জায়গায় থেকে দেখছেন কিনা? আমি খুব সম্প্রতি কুয়েত দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করছিলাম। বিষয়টি এভাবে উল্লেখ করেছিলাম যে এখানে যেভাবে আমরা দেখছি প্রবাসীরা আকামা জটিলতা এবং খাদ্য সংকটে ভুগছেন, তার পাশাপাশি আপনার তার পাশাপাশি তাদের অপরিশোধিত বেতনের বিষয়টা। তিনি আমাকে বলেছিলেন যে আসলে এদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছেন। তো বিষয়টি হচ্ছে যে আলাপ চালিয়ে যাচ্ছেন, কিন্তু শ্রমিকদের অভিযোগগুলো কিন্তু ভিন্ন। তারা বলছিলেন যে কুয়েত দূতাবাস থেকে হয়তো বলা হচ্ছে আগামী 1 সপ্তাহের ভিতরে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে, কিন্তু অন্যদিক থেকে শ্রমিকরা যেভাবে বলছেন বা প্রবাসী ভাইয়েরা যেভাবে বলছেন যে তাদের সমস্যা কিন্তু একদিনের নয়, দুদিনের নয়, 1 সপ্তাহ নয়, এক মাসেরও নয়, 6 থেকে 7 মাস, এমনকি 1 বছর আগ থেকেও তাদের এইসব সমস্যায় জর্জরিত হতে হচ্ছে। ফলেই কিন্তু আদৌ সেই সমস্যা 1 সপ্তাহ বা আগামী 1 মাসের মধ্যেও কি সমস্যার সমাধান হবে বা কুয়েত দূতাবাসের সম্পৃক্তে সেই সমস্যার সমাধান হবে বলে আসলে আমি আসলে আশাহীন। কারণ যেহেতু গত 1 বছরে যে সমস্যার সমাধান হয়নি, সেই সমস্যা আগামী 1 সপ্তাহ বা মাসের মধ্যে কিভাবে সম্ভব হবে সেটা আসলে বলাই। অনেক ধন্যবাদ আহমেদ জাবেদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত কুয়েত থেকে সংযুক্ত থেকে কুয়েতের বর্তমান অবস্থায় সেখানে বাংলাদেশি প্রবাসীদের সমস্যা দিকগুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সংযুক্ত হতে চাই স্লোভেনিয়া থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবেন রাকিব হোসেন রাফি। আমরা কথা বলবো স্লোভেনিয়ার বর্তমান করোনা পরিস্থিতি সহ সেখানে বাংলাদেশি প্রবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কে। রাকিব হোসেন রাফি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি, ধন্যবাদ আরিফ আজকে স্টুডিওতে আমাকে সংযুক্ত করার জন্য। আমি আমার পক্ষ থেকে জয়যাত্রা টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট সকল দর্শক, শ্রোতা, শুভনোদয় ও কলাকৌশলীদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। যে আমি শুরুতে একটু আপনার কাছে জানতে চাইব, স্লোভেনিয়ার এর আগেও আপনার সাথে সংযুক্ত হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ে আমরা জানার চেষ্টা করেছি। আজকে পর্যন্ত আপনি বলবেন যে করোনা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে আপনাদের জীবনযাপন কিভাবে চলছে? গত 24 ঘন্টা অর্থাৎ গত 24 ঘন্টায় যে রিসেন্ট রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের পক্ষ থেকে, সেটি হচ্ছে গত 24 ঘন্টার ব্যবধানে মাত্র একজন প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন মধ্য ইউরোপের এই স্লোভেনিয়াতে। তো এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1521 জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 109 জন, আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1376 জন। আর করোনা পরিস্থিতি বলতে গেলে এখন স্লোভেনিয়াতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এটা হয়তো বা এর আগের লাইভ গুলাতেও আমরা বলেছি। আজকেও কিন্তু সকালে আমি আমার ইউনিভার্সিটি থেকে একটি ল্যাব ক্লাস করে এসেছি। তো সবকিছুই বলতে গেলে এখানে মোটামুটি স্বাভাবিক ভাবেই চলছে। আপনি এখানে আসলে মানুষের মাঝে এক ধরনের চাঞ্চল্য খুঁজে পাবেন। প্লাস গত সপ্তাহ থেকেই কিন্তু স্লোভেনিয়ার সাথে ইটালির সীমান্ত সংযোগ পুনরায় চালু হয়েছে। তো অনেকেই দেখা গেছে, যেহেতু আমি যে এরিয়াতে বসবাস আমরা সংযুক্ত আছি স্লোভেনিয়াতে, আমাদের সাথে সংযুক্ত আছেন রাকিব হোসেন রাফি, জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতি সহ বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে। দর্শক, আমরা এর আগে সংযুক্ত ছিলাম কুয়েতে থেকে আমাদের সাথে আহমেদ জাবেদ আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতি সহ বাংলাদেশিদের বর্তমান সমস্যা, সেই সমস্যাগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এখন সংযুক্ত হব স্লোভেনিয়াতে, সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। স্লোভেনিয়া থেকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন আমাদের সাথে রাকিব হোসেন রাফি, কথা বলছিলেন। আমরা আবারও সংযুক্ত করার চেষ্টা করছি। রাকিব হোসেন রাফি, আপনি নিশ্চয়ই আছেন আমাদের সাথে? রাকিব হোসেন রাফি, আপনি আছেন নিশ্চয়ই আমাদের সাথে? জি জি আমি জি, যেমনটি বলছিলেন আপনি। জি 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 না, যেটাই বলছিলাম, এখন বলতে পারলে করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। অর্থাৎ গত মার্চ কিংবা এপ্রিলের দিকে আমরা যেরকম আতঙ্ক দেখছিলাম, এখন কিন্তু বলতে গেলে মানুষের মাঝে অনেকটা সেই ধরনের আতঙ্ক আর নেই। সবকিছু এখানে স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়ার একটি প্রচেষ্টা চলছে। আমরা একটু জানতে চাই যে মোটামুটি স্বাভাবিক অবস্থায় আপনারা, করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে, এই পরিস্থিতিতে আপনারা যারা বাংলাদেশিরা সেখানে অবস্থান করছেন, আপনাদের জীবনযাত্রার কতটুকু স্বাভাবিকতা ফিরে পেয়েছেন?
আসলে জীবনযাত্রাটা এই মুহূর্তে স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়াটা অনেক বেশি কঠিন, কারণ আমরা যারা এখানে স্টুডেন্ট রয়েছি, বিশেষত যারা সেলফ ফাইন্যান্সিং স্টুডেন্ট, আমাদেরকে দেখা যেত যে আমাদেরকে কিন্তু লেখাপড়ার পাশাপাশি আমরা অনেকে পার্ট টাইম জবে ইনভলভ হতাম। আমাদের হয়তো বা লিভিং লিভিং এক্সপেন্সেস কিংবা দেখা যেত যে আপনাদের অন্যান্য যে খরচ, হাত খরচ, সেগুলো তুলানোর জন্য কিন্তু আমাদের সবাই আমরা পার্ট টাইম জবের মুখাপেক্ষী ছিলাম। এই করোনা পরিস্থিতির কারণে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আমরা জবলেস। আর যেহেতু স্লোভেনিয়ার ইকোনমির একটা বড় অংশ আসে হচ্ছে আপনার ট্যুরিজম থেকে, এই বছর কিন্তু ট্যুরিজম সে অর্থে আসলে গ্রোয়িং আপ করার সম্ভাবনা নাই। যে কারণে আমরা যে প্রবলেমটা ফেস করতেছি, এখনো কিন্তু সেভাবে আমরা যারা স্টুডেন্ট, আমরা কিন্তু আমাদের এই পার্ট টাইম জব অর্থাৎ কর্মজীবনে ফিরতে পারিনি। এবং আমরা জানিও না সামনে যে সামার, এই সামার টাইমটা ম্যাক্সিমাম স্টুডেন্ট চেষ্টা করতো ফুল টাইম কাজের মাধ্যমে। অনেকে দেখা যেত যে সেখানে তারা টিউশন ফিস তোলার চেষ্টা করতেন, কিংবা অনেকে হয়তো বা অন্যান্য ধরনের পার্সোনাল এক্সপেন্সেস বিয়ার করার চেষ্টা করতেন এই সামারে ফুল টাইম কাজ করে। এই বছর কিন্তু সেই সুযোগটা অনেকটা সীমিত হয়ে পড়েছে। আর অন্যান্য প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, বিশেষত যাদের স্লোভেনিয়াতে লিগাল ওয়ার্ক পারমিট আছে, এই করোনা মহামারীর এই দুর্যোগে কিন্তু স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে তাদের বেতনের 80% পরিশোধ করার জন্য। তো তাদের অবস্থাটা কম্পারেটিভলি বলতে গেলে মোটামুটি ভালো। তারপরও যারা রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের কাজ করতেন, তাদের কিন্তু ব্যবসাটা অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগ মুহূর্তে তাদের ব্যবসায় যেরকম একটি অবস্থান ছিল, তারা কিন্তু এখনো পূর্বের অবস্থানে ফিরে যেতে পারেনি। ফলে তারাও কিন্তু এক ধরনের হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো মোটামুটি আমরা এতটুকু বলতে পারি, এই বছর আসলে সেই অর্থে কোনো কিছুই তেমন ভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা আসলে ন্যাচারাল যে ডিজাস্টারটা, সেটা হয়তো বা ইউরোপ অনেকটা ওভারকাম করেছে, কিন্তু এখন এই ইকোনমিক যে লসটা, এটা হবে আগামী দিনগুলোতে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। রাকিব হোসেন রাফি, আমরা জানি আপনাদের যে রাষ্ট্রদূত তিনি সেখান থেকে স্লোভেনিয়া থেকে চলে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন। ঠিক বিদায়ী সাক্ষাৎকারে হিসেবে রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাৎ হয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির যে স্পিকার তার সাথেও সাক্ষাৎ করেছেন। সে বিষয়ে আপনি সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে, আপনি আমাদেরকে জানাতে পারেন কিনা? জি, ধন্যবাদ আরিফ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আসলে স্লোভেনিয়াতে সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের এম্বাসি নেই। আসলে স্লোভেনিয়ার প্রতিবেশী দেশ অস্ট্রিয়াতে যে বাংলাদেশের এম্বাসি আছে, সেটাই মূলত স্লোভেনিয়া এবং হাঙ্গেরির ব্যাপারে তাদের যে কূটনৈতিক সমস্ত ডিসিশন, এটার জন্য কিন্তু আমরা যারা স্লোভেনিয়াতে আছি, আমাদেরকে অস্ট্রিয়ার বাংলাদেশ এম্বাসির উপরই নির্ভর করতে হয়। তো অস্ট্রিয়ার এম্বাসি এটা আপনার উদ্বোধন করা হয় খুব সম্ভবত 2014 কিংবা 15 সালে। ধন্যবাদ রাকিব হোসেন রাফি, স্লোভেনিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের স্লোভেনিয়ার বর্তমান করোনা পরিস্থিতি সহ সেখানে বাংলাদেশিদের বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর চেষ্টা করছিলেন। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় অভিযান চালিয়ে 1.5 কোটি টাকার ইয়াবা উদ্ধার, বাংলাদেশি সহ 3 জন গ্রেফতার। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কুয়েতে আটক সংসদ সদস্য পাপুলের পক্ষে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাফাই, রাষ্ট্রদূত পরিবর্তনের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলী রিয়াজ আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট নির্বাচিত। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।